ভালো, খুব ভালো লাগলো, অনেকদিন পর দেখা হয় আপনার সঙ্গে। হ্যাঁ সেটাই স্যার, আমি আপনাকে যে লাঞ্চে পাবো একসাথে সেটাই মানে আমার কাছে বড় পাওনা। স্যার প্লিজ টেক ইউর টি স্যার। ওকে শিওর। স্যার আপনাকে যখন লাঞ্চে আজকে পেয়েছি আমি কয়েকটা প্রশ্ন করতে পারি স্যার? নিশ্চয়ই। স্যার প্রথমত ডায়াবেটিস যেহেতু ব্যাপারটা আমরা আগে ছোটবেলায় শুনতাম যে বড়দের হয়, মানে কাকু জেঠু বা মা জেঠিমা এদেরকে দেখছি, এখন দেখতে পাচ্ছি যে বাচ্চাদেরও হচ্ছে, এই ব্যাপারটা যদি একটুখানি আমাকে খোলসা করে বলেন। হ্যাঁ, ডায়াবেটিস জিনিসটা এখন সত্যি মানুষের অ্যাওয়ারনেস বেড়েছে বলেও কিছুটা বেড়েছে মানুষের বোঝা বা জানা, এবং বিভিন্ন লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস এগুলো যে আমাদের পাল্টাচ্ছে সেটার জন্য ডায়াবেটিস পরিবর্তন হচ্ছে তাদের প্রেজেন্টেশনটা। মানে আগে যেমন মানুষের এক্সারসাইজ করা বেশি হতো, কঠিন পরিশ্রমের মধ্যে খেতে হতো, খাওয়া দাওয়াটা অনেক সিম্পল ছিল, তার জন্য ডায়াবেটিসটা মেবি পরের দিকে হতো। তাছাড়াও অ্যাওয়ারনেসটা কম ছিল, মানে কম বয়সে যে সুগার হতে পারে সেটা জানা ছিল না বলে অনেক সময় ডাক্তারবাবুদের কাছে বাবা মা নিয়ে যেতেন না বা বোঝা যেত না, এবং বাচ্চাগুলো বেশি দিন হয়তো বাঁচানো সম্ভব হতো না সুগারের খারাপ থাকার জন্য। তো এই নতুন অ্যাওয়ারনেসটা বাড়ার জন্য পেশেন্টের বাবা মা বুঝতে পারেন যে বাচ্চার অসুস্থতা হয়েছে, বাচ্চার কাছে প্রপার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, এবং তখনও ধরা পড়ে। এই পুরো জিনিসটা এক হচ্ছে যেটা অ্যাওয়ারনেস, দুই হচ্ছে যেটা প্যাটার্ন অফ লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস পুরোটাই পাল্টাচ্ছে। এখন এগুলো অনেক কারণে হতে পারে, এটা বললেন মানে খুব কম বয়সে যে ডায়াবেটিস সেগুলো মোস্টলি জেনেটিক বা জিনগত কারণে ডিফেক্ট। কিছু জিন আছে যেগুলো ইনসুলিন তৈরি হওয়া, ফাংশন হওয়া বা ইনসুলিন রেজিস্ট্যান্সের ফাংশন হওয়া, বিভিন্ন শরীরের ইনসুলিন তৈরি এবং তার কাজের মধ্যে যে ডিফেক্টগুলো সেগুলো জন্মগত বা জিনগত কারণে হয়ে থাকতে পারে। তখন এটা অনেক কম বয়সে, ইভেন 1-2 বছর এবং 6 মাস বয়সেও হতে পারে, ধরা পড়তে পারে। সেগুলো রিলেটিভলি স্টিল আনকমন, মানে খুব কম, এখনও খুব বেশি দেখা যায় না বা ধরা পড়ে না মেবি। কিন্তু যেটা আপনারা বেশি চাইছেন বা বুঝতে পারছেন যেটা, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস বা কম বয়সে সুগার, অ্যারাউন্ড 12, 14, 8, 9 এরকম বয়সে যখন বাচ্চাগুলো ধরা পড়ে। সেটা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের বা বাচ্চা মেয়েদের ক্ষেত্রে পিউবার্টির সময় একটা স্ট্রেস, সেটা বেশিরভাগ সময় ডায়াবেটিসটাকে প্রেসিপিটেট করে, সেই জন্য বুঝতে পারা যায়। বা ওই সময় গ্রোথের সময় যে স্ট্রেসগুলো বা কাউন্টার হরমোনসগুলো তৈরি হয় সেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স কিছু ক্ষেত্রে বাড়ায় বলে সেই সময়টায় টাইপ 1 ডায়াবেটিসটা বেশি ধরা পড়ে। এছাড়াও অনেক সিনড্রোম আছে বা জিনগত মানে ডিফেক্টের জন্য অনেক রোগ একসঙ্গে হয়ে থাকে, সেগুলো খুব রেয়ার ক্ষেত্রে ডায়াবেটিসের কারণও হয়ে থাকতে পারে। স্যার আপনাকে একটা প্রশ্ন করি, লোকের যে ডায়াবেটিস হয় তো সেই ক্ষেত্রে থেকে লোকের একটা ভয় যে ডায়াবেটিস যদি হাই রেঞ্জে চলে যায় মানে ইনসুলিন নিতেই হবে, বা পার্টিকুলারলি ইনসুলিন যদি একবার নেওয়া শুরু করি তাহলে তার সেটার আর শেষ নেই, সারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নাকি ইনসুলিন নিয়ে নিতে যেতে হয়। তো এই ব্যাপারটা কি স্যার? আর আরেকটা মাঝখানে আমি জিজ্ঞাসা করে নেবো স্যার, আপনার কাছে পেশেন্ট গেলে আপনি কিভাবে তাদেরকে ট্রিট করেন? মানে প্রথমেই কি ইনসুলিনের ব্যাপার থাকে? মানুষ, এটা ঠিকই যে মানুষ ইনসুলিন খুব ভয় পায়, কিন্তু এটা বুঝতে হবে ইনসুলিন একটা ওষুধ মাত্র, যেটা এখনো মুখে খাওয়ানো হয়তো যাচ্ছে না। মাঝখানে ইনহেল ইনসুলিন একটা এসছিল, কিন্তু সেটা বেশি দিন চালানো যায়নি কস্ট এবং এফিকেসি প্রবলেমের জন্য। কিন্তু এখনো ইনসুলিন গ্রসলি ইনজেক্টেবল, সেটা ডেইলি নেওয়ার থাকে, কিছু ক্ষেত্রে এখন সপ্তাহে 1 দিন নেওয়ারও বেরোচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা ইনজেক্টেবল। যেহেতু ইনজেক্টেবল, মানুষের একটা নিডল ফোবিয়া থাকে বা সূঁচের একটা ভীতি থাকে, এই দুটো কারণে মানুষ ইনসুলিনকে এত ভয় পায়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, অ্যাটলিস্ট বাচ্চাদের যে ডায়াবেটিস নিয়ে আপনি কথা বললেন তাদের ক্ষেত্রে আপনার ইনসুলিন তৈরি হওয়াটা সবচেয়ে ডিফেক্টের কারণ। সেক্ষেত্রে ইনসুলিন বাইরে থেকে দেওয়া ছাড়া বেশি কিছু করার থাকে না, তার কারণ তাদের যতই ওষুধ দেওয়া হোক যদি ইনসুলিনটা তৈরিই না হয় কোনো ওষুধেই তার কাজ করবে না। সেক্ষেত্রে তাদেরকে ইনসুলিন দেওয়াটাই সবচেয়ে জরুরি পার্ট, এবং তাদের সেটা দিয়েই চিকিৎসা করতে হবে। এবং আবারও বলছি, যেটা আপনি বুঝছেন তৈরি যেটা হচ্ছে না সেটা তো নতুন করে পরে তৈরি হবে না, মানে একটা ভাঙা মেশিন তো নতুন করে তৈরি হওয়া যাবে না আনলেস সেটা সারানো যায়। এখনো বডির মধ্যে সেই সারানোটা পসিবল হয়নি। জিন থেরাপি আছে বা আইলেট ট্রান্সপ্লান্ট এখনো আছে, বাট স্টিল দে আর মোস্টলি এক্সপেরিমেন্টাল, মানে যেগুলো থেকে হরমোন তৈরি হয় সেগুলো নতুন করে সেল ইমপ্ল্যান্ট করে সেগুলো রিজেনারেট করার চেষ্টা করা হয়, কিন্তু গ্রসলি এখনো খুব বেশি এফেক্টিভ নয়। তো আলটিমেটলি যেটা নেই সেটা বাইরে থেকে দেওয়াটাই একমাত্র গতি বলে, যেটা আমি পেশেন্টদেরও বলে থাকি, আপনার শরীরে তৈরি হচ্ছে না সেটা বাইরে থেকে নেবেন, সেই জন্য ইনসুলিনটা বাইরে থেকে দেওয়া হয়।
সেই বাইরে থেকে দিয়ে সেটাকে চালিয়ে যেতে হয়। এবং যেটা আমি বললাম ইয়ং ডায়াবেটিস, যেটা বাচ্চাদের ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে সারা জীবনই চলতে হবে, কারণ তখনই তৈরি হবে না। বড়দের ক্ষেত্রে দুটো ভাবে হিসাব হয়। এক হচ্ছে আপনি যদি খুব হাই সুগার নিয়ে প্রেজেন্ট করেন, যেটা আপনার শরীরে ইনফেকশন হয়েছে, জ্বর হয়েছে বা সিরিয়াস ইনফেকশন হয়েছে, হসপিটালে ভর্তি হওয়ার মতন, বা কিটোঅ্যাসিডোসিস হয়েছে, যেটা টাইপ 1-এও হয়, এমনকি টাইপ 2-তেও হয় ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। সিরিয়াসলি ইল পেশেন্টদের অনেক সময় শুরুতে ইনসুলিন দিতে আমরা বাধ্য হই 400-500 সুগার থাকলে, কারণ তখন একটা রিলেটিভ ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে বা ইনসুলিন সিক্রেটিং সেলগুলো হয়তো কিছুটা ভালো আছে, কিন্তু তাও সেগুলো কাজ করতে পারছে না অত হাই সুগারের জন্য। সেই জন্য প্রথমে ইনসুলিন দিয়ে সুগারটাকে কন্ট্রোল করে তারপরে আবার আস্তে আস্তে বাড়ানো হয়। এই পুরো ঘটনাটার জন্য আস্তে আস্তে আমরা প্রথমে সুগারটা কন্ট্রোল করে তারপরে ওষুধটাকে শুরু করা হতে পারে। সেটা ডিপেন্ড করছে পেশেন্টের সিচুয়েশন অনুসারে। যদি পেশেন্ট তারপরে সুগার কন্ট্রোল হওয়ার পরে ওষুধে রেসপন্ড করতে পারে, তখন প্রথমে ওষুধ দেওয়া হয়। কিন্তু আবারও যেটা বলছি, 10-15 বছর পর থেকে শরীরে ইনসুলিন তৈরির ক্যাপাসিটিটা কমতে থাকে। ইভেন টাইপ 2 ডায়াবেটিস, যেটা বয়স্কদের ডায়াবেটিস বলে ধরা হয়, তাদেরও 10-12 বছর পর থেকে শরীরে ইনসুলিন তৈরির ক্যাপাসিটি কমে গিয়ে টাইপ 1 ডায়াবেটিসের মতন ইনসুলিনোপিনিক হয়ে যান। সেক্ষেত্রে তাদের বাইরে থেকে ইনসুলিন দেওয়া ছাড়া খুব বেশি রাজি আসতে পারে না। তাছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি, তাতে ইনসুলিন রিকোয়ারমেন্টটা কমানো যায়, বা 4 বার ইনসুলিন লাগার জায়গায় আমরা চেষ্টা করি সেটাকে 2 বার আগে করতে, সাথে নাম্বার অফ প্রিক্স কমে আসে। আলটিমেটলি আমি যেটা মনে করি, পেশেন্টের সঙ্গে কথা বলাটা খুব জরুরি। পেশেন্টকে বোঝানো দরকার এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট। মানে সকলের ইনসুলিন লাগবে যেমন সত্যি না, কারোরই ইনসুলিন প্রথমে লাগবে না সেটাও সত্যি না। ইট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড। মানে প্রত্যেকের চিকিৎসার তার রোগের, তার গুরুত্ব, তার অবস্থা, তার পরিবর্তনের অসুবিধা, তার অ্যাসোসিয়েটেড কোমরবিডিটিস, যেমন চোখের কমপ্লেন আছে, অপারেশন পেন্ডিং আছে, সেক্ষেত্রে তাদের ইনসুলিন দিতে বাধ্য, বা অন্য কোনো সমস্যা আছে, তখন কিডনি খারাপ আছে, তখন হয়তো ইনসুলিনটাই আমাদের কাছে সেফেস্ট অপশন। এরকম বহু সিচুয়েশনের উপর ইন্ডিভিজুয়ালাইজ ডিপেন্ড করে ইনসুলিন দেওয়া হবে কি হবে না। সো সকলকে ইনসুলিন দেওয়া হবে, যেমন আপনি প্রশ্ন করলেন আমি সকলকে ইনসুলিন দেবো কিনা, সেটা কখনোই বলা হয় না। টাইপ 1 ডায়াবেটিসকে তাও আমরা প্রথমে চেষ্টা করি ওষুধ দিয়ে, বিকজ টাইপ 1 ডায়াবেটিসেরও কিছুটা টাইপ 2 কম্পোনেন্ট বা ওবেসিটি, যেহেতু আমরা বাচ্চাদের যেটা বললাম, বাচ্চারাও ছোটবেলা থেকে বসে থেকে খেলাধুলা বন্ধ করে প্রচুর খেয়ে মোটা হয়ে যাচ্ছে। সো মিক্সড ডায়াবেটিস এখন বাচ্চাদেরও খুব কমন, রাদার দ্যান অনলি টাইপ 1 ডায়াবেটিস। ওবেসিটি রিলেটেড ডায়াবেটিসও কিন্তু বাচ্চাদের 10-12 বছরে আমরা বেশ দেখতে পাই। তো সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়েও চেষ্টা করতে পারি, কিন্তু মোস্ট অফ দ্য টাইম যদি ওষুধে কাজ না হয়, ইনসুলিনটা অনলি অ্যান্সার। ডিসকাশন করলে পেশেন্ট নিশ্চয়ই বুঝতে পারবেন। এবং ইনসুলিন আদৌ কঠিন না, যেটা আমি আবারও বলতে চাই, খুব সোজা নেওয়া এবং মেনটেন করা, এবং রাস্তাঘাটেও নেওয়া যায়, পার্টিতে গিয়ে নেওয়া যায়, বেড়াতে গেলে নেওয়া যায়। যে কনসার্নগুলো পেশেন্টরা বলেন যে আমি কোথাও যাবো, আমি কদিন ইনসুলিন বন্ধ করে ওষুধ খাবো কিনা, সেটা দরকার নেই। বাড়িতেও নিতে পারবেন, বাইরেও নিতে পারবেন, এবং পার্টিতে জামার উপর দিয়েও নিতে পারবেন যদি পাতলা জামা পরেন। দ্যাট ইজ সো সিম্পল। সো সিম্পল স্যার। হ্যাঁ স্যার, আপনি যেটা বললেন যে এখন ইনসুলিন নেওয়াটা খুব ইজি হয়ে গেছে। যদি আমরা কোনো পার্টিতে যাই বা কোথাও ক্যারি করছি, স্পেশালি সেইভাবে একটা আমরা যখন আমি অ্যাজ এ ডায়াবেটিস এডুকেটর আমি যখন কাউন্সিলিং করি, স্পেশালি অনেকে ফ্লাইটে জার্নি করছে, তাদের অনেক প্রসেস এবং খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা নেওয়া। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন মানুষের মধ্যে চলে আসে, স্পেশালি আমার কাছে যখন পেশেন্টরা আসে, যে আমাকে তো ডাক্তার স্যার বলে দিয়েছেন যে ইনসুলিন নেবো, তারা তো প্রচুর খেতে পারে, খেতেই পারে, তাদের তো কোনো অসুবিধে নেই। এইখানটাতে মানে একটা বিষয়ের দ্বন্দ্ব হয়ে যায় যে ইনসুলিন যখন নিচ্ছি তাহলে আমি যে কোনো কিছু খেতে পারি। হ্যাঁ, মানুষ এটা বোঝেন না যে আমি ওষুধ খাচ্ছি মানে ওষুধটাই একমাত্র চিকিৎসা, কারণ ওষুধটা কাজ করবে যখনই আপনি হেলদি লাইফস্টাইল লিড করবেন। সেটা যে কোনো রোগের ক্ষেত্রে সত্যি, শুধু ডায়াবেটিস বা সুগারের জন্য না। অতএব আপনাকে হেলদি লাইফস্টাইল আপনার স্বাস্থ্যের জন্য মেনটেন করতে হবে, শুধু সুগার না, তার কমপ্লিকেশন আটকানোর জন্য আপনাকে হেলদি হতে হবে। অতএব ইনসুলিন নিলে আপনি থিওরিটিক্যালি হয়তো যত খুশি খেতে পারেন, ইনসুলিনটা সেটা ইউটিলাইজ করাতে পারে, বিকজ ইট ইজ অ্যানাবলিক হরমোন। কিন্তু যেটা হবে আপনার শরীরে, যেটা প্রথম দিকে মানুষ মানে ডায়াবেটিস হলে আনকন্ট্রোল ডায়াবেটিস অনেক সময় ওয়েট লস করে, কারণ আপনার শরীরে ইনসুলিনটা খাবারটাকে ঢোকাতে পারছে না। আপনি যতই খান সেটা বেরিয়ে যাচ্ছে ইউরিন দিয়ে বা অন্যভাবে, শরীরের ভিতরে সেলের মধ্যে ঢুকছে না। যেহেতু আপনি ইনসুলিন দিচ্ছেন, পুরো খাবারটাই সেলের মধ্যে ঢুকবে, যেটা কি হবে আলটিমেটলি সেলের মধ্যে অনেকগুলো খাবার জমে গিয়ে সেলটা ম্যাল ফাংশন করতে শুরু করবে, ফ্যাট সেল বাড়তে থাকবে, ওবেসিটি বাড়বে, এবং ওবেসিটি রিলেটেড হাজার একটা কমপ্লিকেশন বাড়বে, দ্যাট ইনক্লুডিং কার্ডিওভাস্কুলার ইভেন্টস বাড়বে, ইভেন ক্যান্সার রিস্কও বাড়ে ওবেসিটিতে। এতগুলো বিপদ বাড়ানোর শুধু সুগার কন্ট্রোল হয়তো থাকবে, কিন্তু বাকি বিপদ থেকে কিন্তু আপনি বাঁচবেন না যদি আপনি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ না করেন, এক্সারসাইজ বা হেলদি লাইফস্টাইল মেনটেন না করেন। স্যার, এই থেকে আমি আরেকটা জায়গায় চলে যাচ্ছি স্যার আপনার কাছে, যে লোকের কাছে মেইন একটা কমপ্লেইন থাকে 4-5 বছর ধরে যখন ডায়াবেটিস থাকে কন্টিনিউ বেসিসে, তারপরে একটা ওয়েট লস ফেজ তারা
ফেস করে, মানে ওজনটা হঠাৎ করে তারা কমে যাচ্ছে। এবং যেটা আমি আমার কাছে এসে যেটা লোকের জিজ্ঞাসা থাকে যে আমার অনেক বছর ধরে ডায়াবেটিস, লাস্ট 10 ইয়ার্স ওজন কমে গেছে, আমার ওজনটা বাড়িয়ে দিন। এই যে ওয়েট লসটা কেন হয় যদি একটু বলেন স্যার। ওয়েট লস অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন আপনি কি খাচ্ছেন, কতটা আপনি হেলদি ডায়েট খাচ্ছেন, কতটা সেটা অ্যাকচুয়ালি অ্যাবজর্বেবল ডায়েট, বা কতটা আপনার যেটা আমি একটু আগে বলছিলাম ইনসুলিন আপনার শরীরে কতটা পড়ে আছে। যদি আপনার শরীরে ইনসুলিন পড়ে না থাকে, আপনি যতই খাবার খান আপনার একটা খাবারও সেলের মধ্যে ঢুকবে না, মানে আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঢুকবে না। অতএব আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজেদের জমা খাদ্য বা ফ্যাট বা গ্লাইকোজেন বা অন্য খাবারগুলোকে বার্ন করে সেটা থেকে প্রোটিন বা এনার্জি তৈরি করার চেষ্টা করবে এবং আপনার ওয়েট কমতে থাকবে। সেটা থেকে বাঁচার রাস্তা হচ্ছে আপনার যদি ইনসুলিন লাগে সেটা ইনসুলিন নিতে হবে, যেহেতু ইনসুলিন না হলে অ্যানাবলিজম থাকবে না, বা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। আপনি প্রচুর পরিমাণে ভুল ধরনের খাবার খেলে যেগুলো আপনার শরীরে প্রপার ওয়েতে নিউট্রিলাইজ হতে পারবে না, সেগুলো আপনার যতই পেট ভরে খান সেগুলো থেকে আপনার প্রপার বডি বিল্ডিং হবে না। সেটা খুব জরুরি। হেলদি লাইফ এবং এক্সারসাইজ, যেটা আমি বলতে চাইছিলাম, আমাদের দেশে মানে ওবেসিটিটা একটা কম্পোনেন্ট, কিন্তু সার্কোপেনিক ওবেসিটি যেটা এখন নতুন কনসেপ্ট একটা আসছে সারা পৃথিবীতে দেখা হচ্ছে, আপনার শুধু ফ্যাট সেল বাড়ছে তা না, আপনার মাসেল সেল বা মাংসপেশিগুলো কমতে থাকছে, তার সঙ্গে ফ্যাটও বাড়ছে বা বাড়ছে নাও হতে পারে। তো আলটিমেটলি আপনার বডি নর্মাল বিএমআইও থাকতে পারে, কিন্তু তাতে আপনার অ্যাকচুয়ালি বডি রিলেটিভ ফ্যাট পার্সেন্টেজ বেশি কিন্তু মাসেল পার্সেন্টেজ কম। তো সেই সার্কোপেনিয়া, যেটা মাসেল সেলকে সার্কোপেনিয়া বলা হয়, তো সেটা কমে যায়, তখন আপনাকে এক্সারসাইজ করে মাসেল স্ট্রেংথ বাড়াতে চেষ্টা করতে হবে, মাসেল বিল্ড করার চেষ্টা করতে হবে। হাই নিউট্রিশাস প্রোটিন ডায়েট হয়তো লাগবে যেটা মাসেল বিল্ডিংয়ে সাহায্য করে, সেই ধরনের খাদ্যাভ্যাসগুলোকে মানতে হবে। যখন মাসেল স্ট্রেংথ যদি কমতে থাকে কিন্তু ডায়াবেটিসের সমস্যা বাড়তে থাকবে, রিলেটিভ ফ্যাট বাড়ে, এবং অনেক ওষুধও অ্যাকচুয়ালি ওয়েট লস যেগুলো করে সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাসেল লসও করে থাকে বলে, যেমন এসিডিটি ইনহিবিটর বলে আমরা কিছু ওষুধ ইউজ করি, কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা মাসেল লসও করায়, সেগুলো রিলেটিভ ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে। সো আলটিমেটলি যেটা বলতে চাইছি এক কথায় সেটা হচ্ছে এক্সারসাইজ করতে হবে, যেটা আপনার মাসেল বাল্কটাকে মেনটেন করতে পারবে। ওয়েট লস মানে শুধু মাসেলের লস যেন না হয়, ওয়েট লসটা আমরা চাইবো ফ্যাটের লস, মাসেলটা যেন অ্যাডিকুয়েট বাড়ে। ইনফ্যাক্ট আপনি যদি জিমে গিয়ে ওয়েট গেইন করতে পারে মাসেল বাড়িয়ে, দ্যাট ইজ হেলদি অ্যান্ড অ্যাকসেপ্টেবল, প্লিজ you can do that, but not at the cost of gaining your punch, মানে belly, মানে পঞ্চটা বাড়লে মুশকিল আছে। আপনার পেট ভুঁড়ি বাড়তে থাকলে সেখানে কিন্তু ফ্যাট বাড়বে, সেই ভিসারাল ফ্যাট কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক বাড়ায়। আপনি যত মাসেল বাড়াতে পারবেন তত আপনার ওজন বাড়ালেও আমার কোনো আপত্তি নেই। ঠিক কথা। আমরা যখন এই লাঞ্চের মধ্যেই এসছি, তাহলে একটা জিনিস আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে ডায়াবেটিক পেশেন্টরা যখন লাঞ্চে বেরোবেন বা যে কোনো রেস্টুরেন্টে বা কোনো খাবার জায়গায়, বিশেষত সামনে আমাদের পুজো আসছে, পুজোয় যখন ওনারা খেতে বেরোবেন বা এমনকি রাস্তাঘাটেও যখন খেতে বেরোবেন ইয়েতে, তো সেই ধরনের খাবার মধ্যে কি করে পেশেন্টরা ডায়াবেটিক হয়েও মানে এনজয় করতে পারবেন খাবার দাবারটা। মানে অনেকেই ভাবেন আমার ডায়াবেটিস হয়েছে মানে আমি কিচ্ছু খাবো না, বাড়িতে গিয়ে শুধু একটু পাতলা মাছের ঝোল আর ভাত খাবো, এটাই আমার জীবনের শাস্তি। মানে খাদ্যাভ্যাসটা যে শাস্তি নয় সেটা মানুষের জানা দরকার। সেটার জন্যই আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো কি করে খাবারগুলো চুজ করবেন এবং এনজয় করবেন সকলের সঙ্গে খেতে বেরিয়ে। স্যার প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। আপনি ঠিকই বলেছেন যে সামনে পুজো আসছে এবং আমাদের ডায়াবেটিক পেশেন্টরা কি খাবে অ্যাজ এ রেস্টুরেন্টে গিয়ে। তো আমি সামনে তো একটা মিল রয়েছে যেটা হচ্ছে বেঙ্গলি মিল, তো আমি একটু পোর্শন আপনাকে বলেই দিচ্ছি। স্পেশালি যদি আমার পেশেন্ট 1600 ক্যালোরির কোনো ডায়েট ফলো করে, তার লাঞ্চে থাকছে হচ্ছে রাইস আমি দিতে পারি। সেখানে আমি মোটামুটি 1600 ক্যালোরির ডায়েটে আমি টোটাল আপনি দেখতে পেলেন আমি 5 টেবিল স্পুন মতো রাইস রাখলাম। এবার কেউ যদি একটু স্ন্যাক্স কাইন্ড অফ কিছু খেতে চায় তাহলে সেক্ষেত্রে এখানে যেমন দুটো করে রাখা আছে লোটে মাছের একটা স্ন্যাক্স, তো সেক্ষেত্রে এই যে পুরো সাইজটা আমি দিতেই পারি পেশেন্টকে হিসেবে, কিন্তু দুটোই খেতে পারবো তা কিন্তু নয়। তো স্ন্যাক্সে একটা স্যালাডের সাথে হালকা অল্প পরিমাণ কেচাপ কাসুন্দি নিয়ে তারা লোটে মাছের এটা সার্ভ খেতেই পারে, লোটে মাছের এটা। দেন তার সাথে আমি রাখতে বলবো যে কিছু মিক্সড ভেজ রায়তা কাইন্ড অফ, যেটা খুব হেলদি, যেখান থেকে প্রোটিন পাচ্ছি, ফাইবার পাচ্ছি এবং ভেজিটেবলসের পুরো ভাইটামিন মিনারেলসটা আমি পেয়ে যাচ্ছি। সুতরাং আলাদা করে কোনো তরকারি কাইন্ড অফ না নিয়ে মিক্সড ভেজ রায়তাটা রাখতেই পারে, যেটা আমরা ইজিলি রাইসের সাথেও চলতে পারে। আচ্ছা, নেক্সট যখন আমরা এরপর যাবো হচ্ছে কোনো প্রোটিন কাইন্ড অফ আমি বেশি সাজেস্ট করবো, সেখানে আমি বাঙালি পুজো, তো সেক্ষেত্রে মাছটাকে আমি প্রেফার করে দিচ্ছি। যেমন কি এখানে দিয়েছে দই কাতলা রাখা হয়েছে, দই কাতলা রয়েছে, তো দই কাতলার মধ্যে আমি এখানে জাস্ট
1 পিস মতো দই কাতলা, এটা মোটামুটি নিয়ার অ্যারাউন্ড 60 গ্রাম মতো হবে, যেটা আমরা রাখতে পারি। এবং যদি কেউ বলে যে গ্রেভিটা খাবো, সেই গ্রেভির ক্ষেত্রে আমি 2 টেবিলস্পুন গ্রেভি ইজিলি খেতে পারি আমার রাইসের সাথে। আজকে যখন ডায়াবেটিক ডায়েট নিয়ে কথা হচ্ছে, স্পেশালি পুজোর সময়, পুজোয় ঘুরতে বেরালেও এবং প্যান্ডেল হপিং টাইমে একটা করে কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকলোই, এই ব্যাপারটা থেকে আমি সবাইকে বলবো বিরত থাকুন। শুধু ডায়াবেটিক পেশেন্ট নয়, যে কোনো মানুষ এই যে খেতে খেতে ঘুরতে ঘুরতে কোল্ড ড্রিঙ্কস খাবো, এই ব্যাপারটা একদমই চলবে না। স্পেশালি রেস্টুরেন্টে আরেকটা ব্যাপার হয়ে থাকে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে একটা যে কোনো লাইম সোডা এই ধরনের কিছু আপনারা অর্ডার করতে চান, তো খাবার খান তারপরে সোডা কাইন্ড অফ জিনিসটা অর্ডার করবেন না। আচ্ছা, অনেকেই আবার ভাবে যে দুর্গাপুজো কিছু মিষ্টি খাবো না, স্পেশালি ডায়াবেটিক পেশেন্টরা একটা মিষ্টির প্রতি একটা একটা ক্রেভিংস থাকেই। তো সেই ক্ষেত্রে থেকে আমি বলবো যে আপনারা তো ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধবদের সাথে যাচ্ছেন রেস্টুরেন্টে, তো খাওয়া দাওয়া হয়ে গেলে অ্যাটলিস্ট মোটামুটি 45 মিনিটের একটা গ্যাপ দিয়ে আপনারা যদি আইসক্রিম এনজয় করতে চান, তাহলে স্পেশালি ডায়াবেটিক পেশেন্টরা 1 স্কুপ অফ ভ্যানিলা আইসক্রিম খেতেই পারেন।